আমরা কোনোভাবেই আর সরকারের দুর্বলতা দেখতে চাই না। অনেক সময় পার হয়ে গেছে। এখন কোন ধরনের এক্সকিউজ সরকারের কাছ থেকে আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। আসলে মব যদি হয় সেটি জাস্টিস কি ইনজাস্টিস সেটিও একটি প্রশ্ন আছে। একটি হচ্ছে আন্দোলন, আমরা এটিকে কি মব বলবো? এটি তো গণতান্ত্রিক অধিকার। অভ্যুত্থান, আমরা সেটিকে কি মব বলবো? এটি তো গণতান্ত্রিক অধিকার। বিপ্লব, আমরা সেটিকে কি মব বলবো? আমরা মবের যদি একটা পরিসংখ্যান দেখি 2011 সাল থেকে 11 সালে আমরা আমিনবাজারে যে 6 জন ছাত্রকে হত্যা করা হলো, সেটা একটা মব ছিল। সেখানের মধ্যে 6 জন ছাত্র মারা গেল। মুক্তি সরণির আজকে অনুষ্ঠানে যারা যুক্ত আছেন, দর্শক শ্রোতা এবং আলোচক বৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আসলে মব কালচারের ব্যাপারটি যে আজকের বা সাম্প্রতিক সময়ের বিষয়টি তেমন নয়। বিষয়টি অনেক আগ থেকে হয়ে আসছে এবং এখনো চলছে। তবে আলোচনাটি এখন তুঙ্গে, বিশেষ করে এই বিপ্লবের পরে। এর জন্য সামাজিক ব্যর্থতা দায়ী, তার চেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের রাজনীতির ব্যর্থতা। কারণ আমরা আমাদের সমাজ বলে যাই বলি, ব্যক্তি সমাজ সবই কিন্তু রাজনীতির ভিতরেই আবর্তিত। রাজনৈতিক ব্যর্থতা থেকেই সামাজিক অস্থিরতা, সামাজিক ব্যর্থতা, ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা সবকিছুর জন্ম। আমরা জুলাই বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থান যেভাবে বলি না কেন, এর পরবর্তী সময়ে আমরা মবের বিষয়টি ভালোভাবে দেখছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ফজলুল হক হলে একটি ছেলেকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হলো এবং বিভিন্ন জায়গায় আমরা দেখলাম মবের যে একটি কালচার। মিডিয়া তো এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা, এবং মব শব্দটি সম্পর্কে আসলে অনেকের জানাও ছিল না। জুলাই অভ্যুত্থানের পরেই কয়েকটি ঘটনার পর এই বিষয়টি বেশ আলোচনায় আসে, শব্দটি সবার কাছে পরিচিত হয়ে ওঠে। এর পেছনে কিন্তু আসলে আমি মনে করি অন্যতম কারণ হচ্ছে জুলাই যে বিপ্লবটি একটি পবিত্র বিপ্লব, একটি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটাকে কলুষিত করার জন্যই মব শব্দটাকে বা মব ভায়োলেন্সটাকে বিশেষভাবে আলোচনায় স্থান দেওয়া হচ্ছে এবং বিশেষভাবে প্রচারণা চালানো হচ্ছে, ফলাও করে সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে। আমরা যদি মবের ব্যাপারটি আসি, আমরা এর মধ্যে আরেকটি কথা বলে নিই। সেটি হচ্ছে যে একটা হচ্ছে আন্দোলন, আমরা এটিকে কি মব বলবো? এটি তো গণতান্ত্রিক অধিকার। অভ্যুত্থান, আমরা সেটিকে কি মব বলবো? এটি তো গণতান্ত্রিক অধিকার। বিপ্লব, আমরা সেটিকে কি মব বলবো? এখন গণভবনে যে মানুষগুলো ঢুকে পড়েছিল সেদিন, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, এটিকে কতটুকু চুরি বলবেন আর কতটুকু নিয়ে নেওয়া বলবেন সেটি একটি চিন্তার বিষয়। এখানে আমার পূর্ববর্তী আলোচক আদি খেলাল ভাই একটি প্রসঙ্গ চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমিও আমার কথার মধ্যে সে কথাটি আবারও নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে এই যে একটা বিপ্লবের একটি স্মারক বা গণ অভ্যুত্থান যদি কেউ বলে, যেটা বলি বিপ্লব আর গণ অভ্যুত্থান যাই বলে, এক একজন এক এক ভাবে এটিকে বলছে 5ই আগস্টের ব্যাপারটিকে। আসলে এখানে যারা আসছে তারা বিপ্লবের একটি স্মারক বা গণ অভ্যুত্থানের একটি স্মারক বহন করতে চাইছিল। সেই জন্য তারা হাতের পাশে যা পেয়েছে তা নেওয়ার চেষ্টা করেছে। এটিকে আমরা কিভাবে দেখব, চুরি বলবো নাকি স্মারক বলবো, সেটি আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এটিকে এই যে নিয়ে নেওয়া, এটিকে চুরি এবং মব বলে বিপ্লবকে কলুষিত করার একটা অপচেষ্টা চলেছে এবং এখনো চলছে, ভালোভাবে চলছে। যার কারণে বিপ্লব পরবর্তী সময়ে যে কয়েকটি মবই হয়েছে সবগুলোকেই বেশ ফলাও করে প্রকাশ করা, প্রচার করা হচ্ছে যেন বিপ্লবটাকে কলুষিত করা যায়, গণ অভ্যুত্থানটাকে কলুষিত করা যায়। না মামুন ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা যে কারণেই হোক, যে কারণেই ফলো করে প্রচার করুক, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বলেন বা গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বলেন, সেটা বাংলাদেশের বলেন কিংবা বিশ্বের অন্যান্য দেশেই বলেন, মব তো কিছু কিছু ঘটছে। তো আমাদের আজকের যে বিষয়টা, যে মবটা আসলে কেন ঘটছে, সেটা আপনি এই গণ অভ্যুত্থানের সাথে এটা রিলেট না করে মবটা কেন ঘটছে, মানে এই মব ঘটার কারণ কি আসলে বিচার ব্যবস্থার উপরে মানুষের অনাস্থা? আমরা আসছি, আমি সেখানে আসছি, আমি সেখানে আসবো। এখন এই যে মবটি হচ্ছে, এর জন্য কে দায়ী? দায়ী তো কেউ আছে। মূল কথা হচ্ছে বিচার ব্যবস্থা এবং প্রশাসন। আমি বিচার ব্যবস্থার কথা তো বলবোই, প্রশাসনের কথা সবার আগে বলবো। কারণ প্রশাসনিক দুর্বলতা যখন বেশ ভালোভাবে জেঁকে বসে, তখন বিচার ব্যবস্থাও দুর্বল হয়ে যায়, সবকিছুই দুর্বল হয়ে যায়। প্রশাসনিক যদি ব্যবস্থাটি শক্ত থাকে তাহলে সব দিক থেকেই একটা শৃঙ্খলা থাকে।
বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এই বিষয়গুলোর দুর্বলতার কারণেই মব বা আইন বহির্ভূত কর্মকাণ্ড যেগুলো সেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবং সেগুলো আমরা জনসম্মুখে দেখতে পাই। এই যে রাজনৈতিক ব্যর্থতা বা রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা, যার ফলশ্রুতিতে মবের উদ্ভব, আমরা যদিও কোনোভাবেই মবটাকে কেউই সমর্থন করি না, এবং যেই মব ভায়োলেন্সের সাথে জড়িত থাকবে অবশ্যই দ্রুত আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় ব্যর্থতাই এক্ষেত্রে অন্যতম কারণ। আমরা একটু যদি পেছনে যাই, মবের ব্যাপারটি, মবের মধ্যে তো দুইটা, কেউ বলে মব জাস্টিস, আসলে মব যদি হয় সেটি জাস্টিস কি ইনজাস্টিস সেটিও একটি প্রশ্ন আছে, এবং মবের ফলে যদি নাকি কেউ মারা যায় সেটাকে বলা হয় লিঞ্চিং। তো আমরা গতকাল যেটি দেখলাম যে বিভিন্ন শোরুমে, বাটার শোরুমে যে আক্রমণটি হলো, এটিকে আমরা লিঞ্চিং দেখিনি, কেউ মারা যায়নি, তবে মব হয়েছে, বা এটাকে মব জাস্টিস বলি আর ইনজাস্টিস বলি, যাই বলি। কিন্তু এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মবটি হচ্ছে, এই মবের সাথে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের মবের পার্থক্য বিস্তর। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মব হচ্ছে সেটি হচ্ছে বিগত সরকারের রেখে যাওয়া একটি একপেশে প্রশাসনিক কাঠামো, এবং সেই প্রশাসনিক কাঠামো এই সরকারকে সহযোগিতার ক্ষেত্রে অনেক দুর্বলতা প্রদর্শন করছে, অনেক অসহযোগিতা করছে, যার ফলশ্রুতিতেই এখন যে মবগুলো হচ্ছে সে কারণে হচ্ছে। কারণ প্রশাসনের সেই লোকগুলো বসে আছে, কিন্তু সরকার যে ব্যক্তি সেটা চেঞ্জ হয়েছে, যার ফলে কিন্তু এখন মবটা স্পষ্ট হচ্ছে এবং বেশি পরিমাণে হওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু এর আগে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের আগের যে মবগুলো, সেখানে তো একটি সরকার ছিল এবং তারা তাদের মতো করে সাজিয়েছে সবকিছু, পুলিশ প্রশাসন সবকিছু, তারা আইন বিচার ব্যবস্থা সবকিছু। কিন্তু তখন কেন মব এত বেশি হলো? আমরা মবের যদি একটা পরিসংখ্যান দেখি, 2011 সাল থেকে 11 সালে আমরা আমিনবাজারে যে 6 জন ছাত্রকে হত্যা করা হলো, রমজান মাসে সম্ভবত ছিল সেটি, সেটা একটা মব ছিল, সেখানের মধ্যে 6 জন ছাত্র মারা গেল। সেখানের মধ্যে 2019-20 সালের দিকে আমরা দেখলাম যে তাসলিমা বেগম রানু নামে বাড্ডার দিকে, বা রামপুরা বা বাড্ডা এইদিকে একজন মহিলাকে হত্যা করা হলো। তো এগুলো তো মব ছিল, এবং তখন তো একটি স্ট্রং সরকার তাদের নিজেদের মতো করে সাজানো বিচার ব্যবস্থার অধীনে, তাহলে এগুলো কিভাবে হলো? এখন যারা ক্ষমতায় আসছে তারা তো পূর্ববর্তী সরকারের সাজানো বিচার ব্যবস্থার অধীনেই তারা, বা প্রশাসনিক ব্যবস্থার অধীনে দেশ পরিচালনা করছে। সুতরাং এখানে একটি প্রশ্ন থেকে যায় যে কেন হচ্ছে, আমরা সেটা বুঝতে পারি, কিন্তু আগেরটা কেন হলো এত এত করে? এবং এর মধ্যে ডয়েসে ভ্যালি আমরা একটা পরিসংখ্যান প্রকাশ করলো গত কয়েক মাস আগে। সেখানের মধ্যে তারা যে পরিসংখ্যান, সেটা 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই মব জাস্টিসের মাধ্যমে 800 জন লোক মারা গেল। ডয়েসে ভ্যালি রিপোর্ট জরিপে 800 জন 11 সাল থেকে 18 সাল পর্যন্ত, এবং 19 সাল থেকে শুরু করে পরবর্তী 6 বছরের মধ্যে মারা গেল 286 জন। এবং 24-এর যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পূর্ববর্তী জানুয়ারি থেকে জুলাই, এই সময়ের মধ্যে মারা গেল 32 জন, যার মধ্যে 16 জন ঢাকার ভেতরে, 16 জন ঢাকার বাহিরে। এখন জুলাই পর্যন্ত তো, জুলাই পর্যন্ত, জানুয়ারি থেকে জুলাই হলো 32 জন, 16 জন ঢাকার ভেতরে বাইরে, যেটি বললাম। তাহলে জুলাই পর্যন্ত তো বিগত সরকার ছিল, তাহলে তাদের এই সরকারের সাজানো সবকিছুর মধ্যে এতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস যেটি সেটি ঘটলো কেন? এবং এতগুলো ঘটার পরে তখন মিডিয়া এতভাবে শোরগোল করে নাই, কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে গণভবন থেকে কে কি নিল সেটি নিয়েই কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারটি আলোচনায় চলে আসলো। এখন মব জাস্টিসটিকে কিভাবে তারা মিডিয়াগুলো প্রকাশ করতে চাইছে, কিভাবে মিন করতে চাইছে, আমাদেরকে সেটিও দেখতে হবে। যদিও আমরা এখন যেহেতু সরকার গঠনের পরে 6 মাস অতিক্রম হয়ে গেছে, বা বেশি সময় অতিক্রম হয়ে গেছে, আমরা কোনোভাবেই আর সরকারের দুর্বলতা দেখতে চাই না। অনেক সময় পার হয়ে গেছে, এখন কোনো ধরনের এক্সকিউজ সরকারের কাছ থেকে আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। যদিও 6 মাস, গত 6 মাস ধরে যেটা হয়েছে সেটাও আমরা প্রত্যাশা করি না, কিন্তু
পর্যাপ্ত সময় সরকার পেয়েছে প্রশাসন সাজানোর জন্য, পুলিশ বাহিনীকে সাজানোর জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাজানোর জন্য। এখন আর আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের দুর্বলতা দেখতে চাই না। আমরা শক্তভাবে এটিকে দমন হোক এবং আর একটিও মব জাস্টিস আমাদের চোখের সামনে যেন না আসে, আমরা সেটি প্রত্যাশা করি।